আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভেচ্ছা নেবেন। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে পড়তাম, আমার এক বন্ধু ছিল, সে আবার এইচএসসি তে একটা বোর্ডে ফার্স্ট র্যাঙ্ক করেছিল কম্বাইন্ড মেরিট লিস্টে। আমার এই বন্ধুটি ইসলামী ছাত্র শিবির করত এবং সে ঢাকা দক্ষিণের সভাপতি হয়েছিল। খুবই ডিভোটেড ছিল, পড়াশোনায় যেমন মেধাবী ছিল, এই শিবির করতো খুব ডাইহার্ড। তো একদিন দেখলাম আমার সেই বন্ধু ঢাকা মহানগর দক্ষিণের শিবিরের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছে। এই পদত্যাগের কারণটা ইন্টারেস্টিং। আমার বন্ধু বলেছিল যে জামাত সব সময় বলেছে যে নারী নেতৃত্ব হারাম, অথচ সেই সময়ে জামাতে ইসলামী খালেদা জিয়ার নেতৃত্বাধীন যে বিএনপি, সেই বিএনপির আন্ডারে একটা জোটে জয়েন করেছিল। তার মানে খালেদা জিয়ার নেতৃত্বাধীন একটি জোটে জামাতে ইসলাম জয়েন করেছিল, অথচ জামাতে ইসলাম তার নেতাকর্মীদের বলেছে তারা বিশ্বাস করে নারী নেতৃত্ব হারাম। তার প্রতিবাদে আমার বন্ধু ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিল। অনেক আগের ঘটনা, কিন্তু দেখেন এটাই হলো জামাতে ইসলামের স্ট্যান্ড। জামাতে ইসলাম যে ইসলামে বিশ্বাস করে, সেই ইসলামে বলা হয় যে নারীরা কিছু কাজের জন্য খুব উপযুক্ত, আবার কিছু কাজের জন্য মোটেও উপযুক্ত নয়। যেসব কাজের জন্য তারা উপযুক্ত সেসব কাজই তারা করবে। কিসব কাজের জন্য তারা উপযুক্ত? এই যেমন ঘর সামলে রাখা, সন্তান লালন পালন করা, এগুলোই মেয়েদের কাজ। কিন্তু মেয়েরা বাইরে গিয়ে কাজ করবে, মেয়েরা রাজনৈতিক দলে নেতৃত্ব দেবে, এগুলো মেয়েদের কাজ না। এবং এটাই জামাতে ইসলামের রাজনীতি, আপনি পছন্দ করেন আর নাই করেন। এই জামাতে ইসলামের একজন লোকাল নেতা, তিনি ডাকসুকে বললেন, ডাকসু এক সময় যে মাতালের আখড়া ছিল, বেশ্যাখানা ছিল। এটাই জামাতে ইসলামের নেতৃত্বের দৃষ্টিভঙ্গি। এগুলো তো অবাক হওয়ার কিছু নেই। জামাতে ইসলামের আমির ডক্টর শফিক সম্প্রতি আল জাজিরা টেলিভিশনে একটা ইন্টারভিউ দিয়ে বলেছে, এবং সেখানে তিনি নারী নেতৃত্বের বিপক্ষেই বলেছেন। এবং দেখেন, এই যে সারা দেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেখানে কিন্তু জামাতের কোনো নারী প্রার্থী নেই। জামাত আজ অবধি, শুধু এবারের নির্বাচন না, কোনোদিন কোন সংসদ নির্বাচনে কোনো নারীকে প্রার্থী করেননি। প্রতিযোগিতামূলক যে সংসদ নির্বাচন, সেখানে কখনোই কোনো এমপি ক্যান্ডিডেট নারী ছিলেন না। তাহলে এটাই তো জামাত ইসলামের না রাজনীতি। খুব রিসেন্টলি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের যে এক্স হ্যান্ডেল, যেটা আগে টুইটার বলতেন, সেই টুইটারে তার একটা টুইট প্রকাশিত হয়েছে। সেই টুইটটা আমি একটু বাংলা করেছি, আমি আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে বাকি আলোচনাগুলো সুবিধা হবে। সেই টুইটে বলা হয়েছে, নারীদের বিষয়ে জামাতের অবস্থান কোনোভাবেই কনফিউজড বা অ্যাপোলজেটিক নয়, মানে বিভ্রান্তিকর নয়, এটি নীতিগত। আমরা মনে করি না যে নারীদের নেতৃত্বে আসা উচিত। জামাতে এটা অসম্ভব, আল্লাহ তা অনুমতি দেননি। আমাদের বিশ্বাস, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটি আর কিছু নয়, এটা আরেক ধরনের পতিতাবৃত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমের অশ্লীলতা, কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীদের পণ্য হিসেবে ব্যবহার, এগুলো উন্নতির লক্ষণ নয়, এগুলো নৈতিক পতনের উপসর্গ। যতই তা ফ্যাশনেবল হয়ে উঠুক না কেন, আমরা অনৈতিকতার সঙ্গে কোনো আপোষ করব না। জামাতে আমির এই যে এক্স হ্যান্ডেলের টুইটটা করেছেন, এটা আমি একটু আগেও বললাম যে এটাই আসলে জামাতের রাজনীতি। জামাতের রাজনীতি, জামাত যেটা বিশ্বাস করে সেটাই বলা হয়েছে। কিন্তু এটার একটা তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশে,
বিশেষ করে দেশের নারী সমাজ এটার উপরে ক্ষুব্ধ হয়ে উঠেছে। তখন জামাত যেটা করেছে, জামাত তখন বলেছে যে না, তাদের আমিরের এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্টটা হ্যাকড হয়েছে এবং তারা পরে জিডি করেছে থানায়। আসলেই কি জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে, নাকি জন প্রতিক্রিয়ার মুখে তারা এই মিথ্যে দাবি করছে? টুইটার যদি হ্যাকড হয়, প্রথমত হলো যে জামাত কিন্তু আইটিতে অনেক অ্যাডভান্স। জামাত আওয়ামী লীগের মতো না। শেখ হাসিনার সরকার সারা দেশটাকে ডিজিটাল করেছে, কিন্তু নিজেরা অ্যানালগ রয়ে গেছে। অধিকাংশ আওয়ামী লীগ নেতারই কিন্তু অ্যানালগ আচরণ। ওবায়দুল কাদেরের একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, প্রচুর ফলোয়ার ছিল। সেই অ্যাকাউন্টে আমরা দেখতাম যে তিনি নিত্য নতুন স্যুট, টাই আর ঘড়ি পরে ফুল বাগানে, বিভিন্ন বাগানে দাঁড়িয়ে ইংলিশ কোটেশন সহ পোস্ট দিচ্ছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ফেসবুক পেজ। কিন্তু জামাত তো সেই জায়গায় নাই। জামাত শিবির, এদের আইটি সেল ভেরি স্ট্রং। তো এদের টোটাল আইটি যে টিমগুলো কাজ করে, জামাতের আমির তো আর নিজে এইসব, আমার মনে হয় না এই অ্যাকাউন্টগুলো মেনটেন করে, তার যে পিআর টিম আছে তারা মেনটেন করে। তো তারা তো আল জাজিরা বা ওই জামাতের নেতার কথা, তার সাথে কিন্তু এই টুইটের ভাষ্যটা মেলে। তারা তো মনে করে যেসব মেয়েরা কাজ করে তারা বেশ। তো এখন আমরা অনেকে অবাক হচ্ছি, আর জামাত তো বলতেছে হ্যাকড হয়েছে। হ্যাকড হওয়ার কোনো কারণ নেই। প্রথমত ইটস হাইলি ওয়েল প্রোটেক্টেড একটা আইডি। দ্বিতীয়ত হলো যদি হ্যাক হয়ও, আপনি এরকম 7-8 ঘন্টার মধ্যে সেটা আপনি রিকভার করতে পারবেন না। এক্স হ্যান্ডেল, আগে যেটা টুইটার ছিল, এই টুইটারের অ্যাকাউন্ট রিকভার করতে 12 ঘন্টা বা তার চেয়েও বেশি সময় লাগে। আরো কয়েকজন আইটি বিশেষজ্ঞের সাথে কথা বলে যেটা জানলাম, যদি আসলেই হ্যাকড হয়ে থাকে, তাহলে কোন আইডি থেকে এটা হ্যাক হয়েছে, মানে কোন আইডি থেকে হ্যাকার এখানে সাইন ইন করেছে, কোন লোকেশন থেকে এটা করেছে, কোন আইপি অ্যাড্রেস থেকে এটা করেছে, সবই ডিটেক্ট করা যায়। তো জামাতের পক্ষ থেকে তো ওই হ্যাকারের আইডি এবং ডিটেলস দিয়ে, স্ক্রিনশট দিয়ে আমাদের জানাতে পারত, সেটা হয়নি। এখন এর বিরুদ্ধে আমাদের একজন ফেসবুক পার্সোনালিটি আছে, নীলা ইসরাফিল, দেখলাম যে এর প্রতিবাদে ঝাড়ু মিছিলের আয়োজন করেছে। তো এখন আপনারা ঝাড়ু মিছিল করেন, প্রতিবাদ করেন, জামাতকে যদি ভোট দেন, জামাতকে যদি নির্বাচিত করেন, তাহলে নারীকে ঘরের ভেতরেই থাকতে হবে। দ্যাট ইজ জামাতস পলিটিক্স। এটা বদলানোর কোনো সুযোগ নেই। তারা শরিয়া আইনের কথা বলুক বা যাই বলুক, এটা তারা বিশ্বাস করে। তো জামাত এটা করবেই। এখন আপনি যদি কবি আবুল হাসনাত মিল্টনকে বিয়ে করেন, তার সাথে প্রেম করেন এবং বলেন যে কি ভাই আপনি কবিতা লেখেন কেন, তাহলে তো হবে না। আপনি জামাতকে যদি ক্ষমতায় আনেন, জামাতকে যদি ভোট দেন, তাহলে বাংলাদেশের নারী সমাজ গেট রেডি যে আপনাকে বোরকা পরে চলতে হবে, বোরকা ছাড়া বাইরে যাইতে পারবেন, আরো অনেক নিয়ম, এবং আপনাকে ঘরে থাকতে হবে, আপনি কাজ করবেন। এবং এর আগেও ডক্টর শফিক কিন্তু দু একটা বক্তৃতায় সেই ইঙ্গিত দিয়ে রেখেছে। আমার ভয় হয় যে বাংলাদেশে আল্লাহ না করুক জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে, সেই সম্ভাবনা যদিও ভীষণ 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 কম, তাহলে বাংলাদেশ আফগানিস্তান হবে না, বাংলাদেশ ইরান হবে না। ইরান আপনি অপছন্দ করেন, আমিও অপছন্দ করি, কিন্তু ইরানের সায়েন্স এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দেখেন, ইরানের নিজস্ব কালচারাল হেরিটেজ এবং সেইটার ডেভেলপমেন্ট দেখেন। আফগানিস্তান আপনি তালেবানদের অপছন্দ করেন, কিন্তু তালেবানদের একটা আইডিওলজি আছে এবং তারা কিন্তু 2001 থেকে ফাইট করে 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 আজকে এই জায়গায় আসছে। কিন্তু জামাত তো এরকম ডিভোটেড না, জামাত কমিটেড না। দেখেন জামাত এই নারী স্বাধীনতা নিয়ে কথা বলছে, নারী স্বাধীনতার বিপক্ষে স্ট্যান্ড নিয়েছে, নারীকে ঘরে থাকতে বলছে, কিন্তু জামাতের পক্ষে এই নারীরাই বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেছে। এইটা দ্বিচারিতা হলো না? আপনি তো ভোট চাওয়া তো নারীর কাজ না, নারীর কাজ তো সন্তান লালন পালন করা, সংসার দেখা, এতে সে নাকি খুব ভালো। তো এই জামাতে ইসলাম সম্পর্কে সতর্ক থাকতে হবে। গতকাল কোনো একটা রাষ্ট্রদূতের আমন্ত্রণে কোনো একটা জায়গায়, সেখানে জামাতের নায়েবে আমির ডক্টর
তাহেরের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের খুব হটটক হয়েছে। এটা শুনলাম। আজকে জামাতে ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা ছিল, সাডেনলি সেটা স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে আজকে জামাতের আমির শেরপুরে তাদের যে একটা উপজেলার আমির কদিন আগে মারা গিয়েছিল, তার কবর জিয়ারত করতে যাবে এবং শেরপুরে 2টো জনসভা অ্যাটেন্ড করতে যাবে। একটা কেন্দ্রীয় নির্বাচনী ইশতেহার ঘোষণা করাটা তো হচ্ছে মোর ইম্পর্টেন্ট। উনি তো একদিন আগে বা পরে শেরপুরে যেতে পারতেন। তাহলে ঘটনাটা কি? জামাতের সাথে কিন্তু বিএনপির একটা মুখোমুখি অবস্থান বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। তো এখন এই জামাতে ইসলাম সম্পর্কে অনেকেই অনেক কথা বলেন, এরা দুর্নীতি করে না, এরা এই করে না, সেই করে না, বাট বি কেয়ারফুল। শেখ হাসিনার আমলের নারী স্বাধীনতা চাইবেন, রাত বিরেতে নারী ঘুরে বেড়াবে। আমি দেখেছি যে বিশেষ করে রমজানে 3টা-4টার দিকে সেহরি করতে যাচ্ছে আমাদের মেয়েরা, ঢাকা শহরে নিশ্চিন্তে ঘুরে বেরিয়েছে। সেই স্বাধীনতা কিন্তু আপনারা পাবেন না যদি জামাত ক্ষমতায় আসে। গেট রেডি ফর দ্য কনসিকুয়েন্সেস। লাগাবেন মাকাল ফলের গাছ আর আশা করবেন আপেল ফল, সেটা তো হবে না। বিশ্বজুড়ে অশান্তি, যেটা বলছিলাম, বিশ্বজুড়ে অশান্তি আবার শুরু হলো। একদিকে পাকিস্তান, একদিকে ইরান। পাকিস্তানে কালকে একসঙ্গে বালুচিস্তানের 12টি জায়গায় হামলা হয়েছে। বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট কোয়েটা এবং পেশোয়ারের যে মূল রাস্তা, সেই মূল রাস্তাটাও কেটে দিয়েছে। হতাহতের যা খবর পাচ্ছি তাতে মোটামুটি 150-র ওপর। বালুচিস্তান লিবারেশন আর্মির কিছু মারা গেছে, আর একটা ডিফেন্সের পোস্ট পাকিস্তান বাহিনীর দখল করে নিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। তার মানে কোয়েটা থেকে আপনার বাকিটুকু, পেশোয়ারের এই দিকটা বাদ দিয়ে বাকিটুকু মানে পুরো বিচ্ছিন্ন করে দিয়েছে বালুচিস্তান আর্মি, লিবারেশন আর্মি। এখন মেসেজটা এটা পৌঁছানো যে আজ আমরা পেশোয়ারকে আলাদা করছি, একে আলাদা করে দিচ্ছি, ভবিষ্যতে আমরা চাইলে পুরো বালুচিস্তানকে আলাদা করে দেবো, যেমন কোয়েটটাকে আমরা আলাদা করে দিয়েছি। কোয়েটটার দখল প্রায় অর্ধেক নিয়ে নিয়েছে। খুব প্ল্যানফুলি এরা অ্যাটাক করছে। এদিকে আসুন, এদিকে এলে পরে এপারে এলে মানে বালুচিস্তানের পরে হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তানের পরে হচ্ছে ইরান। ইরানে এবার 10টা জায়গায় কালকে বিস্ফোরণ হয়েছে। কে বিস্ফোরণ ঘটিয়েছে না ঘটিয়েছে এখনো পর্যন্ত কোনো দায় কেউ স্বীকার করেনি। ইসরায়েল আগেই বলে দিয়েছে আমি কিন্তু করিনি। কিন্তু যে সমস্ত জায়গায় যেভাবে বিস্ফোরণগুলো ঘটেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটা এজেন্সি মারফত যদি অ্যাটাক না হয়, মানে যদি সলিড ইনফরমেশন না থাকে, তাহলে পরে ওইভাবে প্রিসিশন স্ট্রাইক হতে পারে না। ইরান কি বলেছিল, আমি হরমুজ প্রণালী বন্ধ করে দেব। হরমুজ প্রণালীর কাছে আছে বন্দর আব্বাস। বন্দর আব্বাসের একটি 4তলা বিল্ডিং, যেখানে আইআরজিসির একজন মানে আপনার নৌবাহিনীর একজন কর্তা ছিলেন। সেই বাড়িটায় প্রিসিশন স্ট্রাইক করে শুধু সেই বাড়িটাকেই মারা হয়েছে এবং বাড়িটা পুরো ধসিয়ে দেওয়া হয়েছে। কত হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। এখন আমেরিকা গোটা 10 ফ্লিট, রুজভেল্ট, আব্রাহাম লিঙ্কন সহ আরো 8টা ফ্লিট ওই পারস্য উপসাগর জুড়ে মোতায়েন করে দিয়েছে। কিন্তু ইরান পাল্টা হুমকি দিয়ে রেখে দিয়েছে, যদি আমাদের গায়ে বিন্দুমাত্র হামলা হয়, মানে হাত পড়ে, তাহলে পরে এইটাকে তো আমরা তো কষান হিসেবে দেখছি, কিন্তু এরপরে যে হামলাটা হবে আমরা কিন্তু তৈরি হয়ে আছি পাল্টা হামলার জন্য। যার জন্য ইসরায়েল আগে ভাগে একটা বিবৃতি ছেড়ে দিয়েছে, আমরা এর মধ্যে নেই, কে আক্রমণ করেছে আমরা জানি না, আমরা এর দায়িত্ব নেব না। কিন্তু
ইসরায়েল ছাড়া এই ধরনের আক্রমণ কেউ করতে পারে না। একেবারে মোসাদের দেওয়া ঠিকানা এবং ইনফরমেশন ছাড়া এইভাবে প্রিসিশন স্ট্রাইক 10টা জায়গায় গুরুত্বপূর্ণ স্থানে যেখানে যেখানে মিলিটারি ইনস্টলেশন আছে, আইআরজিসি গার্ডের যে সমস্ত ইনস্টলেশন আছে সেই সমস্ত ইনস্টলেশন গুলোতে এইভাবে বোমা মেরে উড়িয়ে দেওয়া, মানে ড্রোন মেরে উড়িয়ে দেওয়া বা মিসাইল মেরে উড়িয়ে দেওয়া একমাত্র ইসরায়েল করতে পারে। যদিও আমেরিকা ওখান থেকে পুরো ঘিরে রেখে দিয়েছে, আমেরিকা ওখান থেকে তর পাচ্ছেন যে আমরা এবার তোমায় মারব। যদি আমেরিকা ইরানে আক্রমণ করে তাহলে জানবেন যে এটা কিন্তু ভেনেজুয়েলা নয়, ইরান কিন্তু অনেক শক্তিশালী। ইরান 8টা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কিন্তু খাড়া করে রেখে দিয়েছে, 8টা। সুইচ দাবালেই ইসরায়েল তো যাবেই, আমেরিকা কিন্তু অবধি পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে যদি একটা বোমা, যদি একটা মিসাইল আমেরিকা মারে বা যদি ইসরায়েল মারে, সেক্ষেত্রে একটা যুদ্ধটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যেতে পারে। আপনারা কি মনে করছেন ইরান একা? একদম নয়। ইরানের পেছনে অনেকের মদত আছে, বিশেষ করে ব্রিক্স কান্ট্রিগুলোর মদত আছে। আর যে হরমুজ প্রণালী আছে না, হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর 40% দেশ, মানে তেল, 40% মোট সরবরাহ করা হয় বিভিন্ন বিশ্ব থেকে, তার 40% হরমুজ প্রণালী দিয়ে আসে। এই হরমুজ প্রণালীতে যদি গন্ডগোলটা লেগে যায় কিন্তু তেল সরবরাহের ডিসরাপশন হয়ে যাবে। আর তেল সরবরাহের ডিসরাপশন হওয়া মানে তেলের দর হু হু করে বাড়বে এবং তেল অমিল হবে। ভারতবর্ষ বলেছে আমাদের গায়ে যা স্টক আছে আমরা অন্তত 1.5 বছর আমরা চালিয়ে নিতে পারবো। কোথা থেকে যদি আমরা তেল আমদানি নাও করতে পারি, আমরা 1.5 বছরের মতো তেল আমাদের সারা দেশ চালানোর মতো মজুত করা আছে। আমেরিকারও মজুত করা আছে, নিজস্ব তেল আছে, কিন্তু ভারতবর্ষে সেরকম ভাবে তেল তো নেই। ভারতবর্ষকে পুরোটাই মজুত করতে হয়। ভারতবর্ষে সেটা মজুত করে রেখে দিয়েছে, বাকিটুকু বেচছে। এখন এই যে যুদ্ধটা, একদিকে পাকিস্তান ভাঙছে, একদিকে ইরানের সঙ্গে আমেরিকার এই যে আমেরিকা ইসরায়েলের যৌথ লড়াই, মানে 3টে লড়াই শুরু হবে। ইসরায়েল মারবে, আমেরিকা মারবে, পাল্টা মারবে ইরান। আর ইরানের পেছনে মদত দিচ্ছে চায়না, রাশিয়া এবং হয়তো ভারতবর্ষ পেছন দিক দিয়ে। কারণ ইরান একা নয়। আর আপনাদের আমি অনেক আগেই বলেছিলাম ব্রিক্স যখন গঠন হবে, ব্রিক্সের মধ্যে ইরানকে নেওয়া অত্যন্ত প্রয়োজন বলে একটা দাবি উঠেছিল এবং সেই দাবি মান্যতা পেয়েছে। যদি ইরান ব্রিক্সের মধ্যে আনার মতো যদি পরিকল্পনা থাকে এবং সেক্ষেত্রে যদি ইরানের ওপর হামলা হয়, তাহলে কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলো কিন্তু ইরানের পাশে গিয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে কিন্তু আমেরিকা খুব চাপে পড়ে যাবে। আমেরিকা যে হিসেবপত্র এগুলো করেনি তা নয়, কিন্তু একটা গুঁ আছে না আমেরিকার। ভিয়েতনাম থেকে শুরু করে দেখুন, ইতিহাস দেখুন, লেবানন, সিরিয়া, আফগানিস্তান, ইরাক, সব জায়গায় কিন্তু মানে হামলা করেছে, হামলা করে নাক কেটে চলে এসছে। ইরানে যদি করে, ইরানেরও কিন্তু ঢুকলে পরে আমেরিকার নাক কাটা যাবে। ইরান হয়তো অনেক ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যতক্ষণ না বুটস অন গ্রাউন্ডস হচ্ছে ততক্ষণ কিন্তু রেজিম চেঞ্জ হবে না। বোমা মেরে রেজিম চেঞ্জ করা যায় না। রেজিম চেঞ্জ করতে হয় কূটনীতি দিয়ে, যদি দেশের জনগণ সঙ্গে থাকে, আর নইলে পরে বুটস অন গ্রাউন্ডস করে। ইরানের জনগণ কিরকম? ইরানের জনগণ আমি আগেও বলেছি, তারা হচ্ছে মোল্লাদের শত্রু।
কিন্তু যখন দেশের ওপর আক্রমণ এসে পড়বে না, তখন বলবে যে আমাদের দেশ তোমরাকে আক্রমণ করার, আমরা দেশের পেছনে দাঁড়িয়ে আছি বলে ওরা কিন্তু দেশের পেছনেই দাঁড়িয়ে থাকবে। ফলে ইরানে ঢুকে মস্তানি করাটা ইরানের মাটিতে খুব কঠিন। আর উভয় সংকট হচ্ছে, যদি ইরানকে শেষ করতে না পারে আর ইরান যদি পরমাণু বোমা তৈরি করে ফেলে, তাহলে পরে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। ফলে ইসরায়েল এদিকে প্রাণপণে চেষ্টা করছে ইরানকে ধ্বংস করার, সঙ্গে আমেরিকাকে নিয়ে, আমেরিকারও স্বার্থ রয়েছে। যদি পরমাণু বোমা তৈরি করে ফেলে তাহলে আমেরিকাও ছাড় পাবে না। আর এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে কিম জং উন, নর্থ কোরিয়ার, তিনি চীনের ডাকে এবং রাশিয়ার ডাকে এই যুদ্ধে বোধহয় অংশ নিচ্ছেন। যদি এই যুদ্ধে অংশ হয়, মানে কিম জং উনের, তাহলে জানবেন তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাটা হয়ে গেল। আমি আজকেই বলে দিলাম, আজ 1 ফেব্রুয়ারি আমি আপনাদের বলে দিলাম তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে তখনই যখন আমেরিকা ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা করবে, আর বাকি দেশগুলো সব ইরানের পাশে গিয়ে পেছন দিক দিয়ে সাপোর্ট করবে। যত লজিস্টিক সাপোর্ট আছে সব লজিস্টিক সাপোর্ট করো। ফলে এই যে যুদ্ধ শুরু হলো না, একদিকে পাকিস্তান ভাঙছে, পাকিস্তান সাহায্য করতে পারবে না, আর এদিকে ইরান একটা বিধ্বংসী আকার ধারণ করবে। ইরান যুদ্ধ এখন দেখতে থাকুন কি হয়। আমি বলেছিলাম ইরান নিয়ে একটা লেটেস্ট খবর দেবো, ওই জন্য দিলাম আপনাদের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।